আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপকারী এক ছাত্রদল নেতা রোড অ্যাক্সিডেন্ট করে তার শরীর থেকে হাত আলাদা হয়ে গেছে। আল্লামা সাঈদীর মুখে যে হাত দিয়ে জুতা নিক্ষেপ করেছিল, আল্লাহ ওই ছাত্রদল নেতার ওই হাতকে দুনিয়াতেই তার শরীর থেকে পৃথক করে দিয়েছে। আল্লামা সাঈদীর সাথে যারাই করেছে বেয়াদবি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত করেছে। প্রধানমন্ত্রী যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাঈদী সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমে তিনি নিজের জীবন চালনা করেছেন। জামাত ইসলামের রাষ্ট্রপতি নির্বাচন করার ঘোষণায় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এটা নিয়ে হাস্যরত যাই থাকুক না কেন, জামাত রাষ্ট্রপতি নির্বাচন করবে এই ঘোষণার পর রাজনীতিতে আলোচ্য বিষয় এটাই, এবং সবার আগ্রহ যে জামাত কাকে রাষ্ট্রপতি পদে, বা জামাত জোট 11 দলীয় জোট ওই একই কথা, কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারেন। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত উপস্থাপনা করেছি যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি মিস না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলেন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। জামাত জোট আমিরে জামাতের প্রধান বিরোধী দলীয় নেতার সেই মিন্টু রোডের ঐতিহাসিক বাসভবন লাল দালানে 11 দলীয় জোটের মিটিং করে সর্বসম্মতক্রমে তারা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। দর্শক, আমি মনে করি এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান যার জন্মদিনে, সেই কর্নেল অলি আহমেদ। আপনি চিন্তা করেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের একজন ব্যক্তি যিনি এমপি মন্ত্রী কিছু নন, তার জন্মদিনে শুভেচ্ছা জানান ব্যক্তিগতভাবে। কত বড় মাপের ব্যক্তি কর্নেল অলি আহমেদ। তো এটাকে আমি পুরোপুরি নেগেটিভ বলছি তা না, আমি কিন্তু কর্নেল অলি আহমেদের একজন ভক্ত। কিন্তু এই তথ্যটা অনেকে জানেন না, জানানো দরকার। যেহেতু রাষ্ট্রপতি পদে জামাত মনোনয়ন দিয়েছে, তো এটা ডেফিনেটলি ইনসাফের দাবি জানা দরকার যে তিনি কে। তিনি হচ্ছেন সেই লোক যাকে নরেন্দ্র মোদী জন্মদিনে শুভেচ্ছা জানান। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো রাষ্ট্রপতিকে অতীতে নরেন্দ্র মোদী এভাবে শুভেচ্ছা জানিয়েছেন বলে আমার জানা নেই, কিন্তু কর্নেল অলিকে জানিয়েছে। দল বদল করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই কর্নেল অলি আজকে রাষ্ট্রপতি প্রার্থী। তবে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্য দিয়ে, অথবা জামাত জোট কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী বানানোর মধ্য দিয়ে কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে, বা তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কর্নেল অলি এখন ফেসবুকের রাষ্ট্রপতি। মানে খায়রুল দেওয়ান আছেন একজন, খায়রুল দেওয়ান, যিনি রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় দেন, এবং এর মধ্য দিয়ে তিনি হিট। তা কর্নেল অলির সাথে খায়রুল দেওয়ানের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। কারণ খায়রুল দেওয়ান যেরকম একটা অবাস্তব কল্পনা বিলাসের মধ্যে আছেন, তিনি নিশ্চিত জানেন যে তিনি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরও বলেন আমি রাষ্ট্রপতি প্রার্থী। তা কর্নেল অলি আহমেদও সেম, তিনি নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, কোনো সুযোগ নাই, আইনে সুযোগ নাই, মিনিমাম মানে অলৌকিকভাবে সুযোগ নেই, তারপরও তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে এবং তিনি রাষ্ট্রপতি প্রার্থী। তাহলে খায়রুল দেওয়ানের সাথে পার্থক্যটা কি বলেন? আর দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের নামে বাংলাদেশে একটা ফাজলামি চলছে, একটা প্রতারণা চলছে, গণতন্ত্রের নামে একটা প্রতারণা চলছে। এগুলো বন্ধ করা দরকার। জনগণের ট্যাক্সের টাকায় একটা তথাকথিত নির্বাচন আয়োজন করা হচ্ছে না, এই জন্য রিক্সা চালক ট্যাক্স ভ্যাট দেয় না, রিক্সা চালক কিন্তু ভ্যাট দেয়। ওই টাকায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করছে। কেন? এই রাষ্ট্রপতি নির্বাচন তাৎপর্যটা কি? আমাদের প্রথম আলাপ হচ্ছে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি নির্বাচন এই ব্যবস্থাটাই উঠিয়ে দেওয়া দরকার। পুরোপুরি একটা ভেগ, একটা ফালতু একটা বিষয়। কারণ রাষ্ট্রপতি এটা প্রতীকী একটা পদ, হ্যাঁ, ঐক্যের প্রতীক, গার্ডিয়ান, সেটাও তো হচ্ছে না। দলের দরদাস হয়ে কাজ করে রাষ্ট্রপতি, আমরা চুপ্পুকে দেখেছি। কোনো স্বাধীনতা নেই, ব্যক্তিত্বহীন একটা পদ যেখানে তার কোনো স্বাধীনতাই নেই। চুপ্পুর ক্ষেত্রে আমরা দেখেছি কতটা ব্যক্তিত্বহীন হতে হয় একজন রাষ্ট্রপতিকে। হ্যাঁ, আমরা সম্মানের কারণে, সাংবিধানিক কারণে তাকে মহামান্য বলি বা বলবো। এরপরে দেখেন
পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকা কোনো রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি হেড অফ দি গভর্নমেন্ট। আবার ইংল্যান্ডে, ব্রিটেনে কোনো রাষ্ট্রপতি নেই, আছে প্রধানমন্ত্রী। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকলে যথেষ্ট, রাষ্ট্রপতি থাকার দরকার নেই। আর রাষ্ট্রপতির হক যদি আদায় করতে চান, যেমনটা ব্রিটেনের রাজা, ওভাবে সর্বসম্মতক্রমে একজন গার্ডিয়ান যদি সিলেক্ট করতে চান, রাষ্ট্রপতির কোনো সুফল যদি জনগণকে আপনারা দিতে চান, তাহলে এই নির্বাচন ব্যবস্থা বাতিল করেন, নির্বাচনের নামে এই ফাজলামি বাতিল করেন। কারণ দেখেন, আমি জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জায়েজ কিনা একটু মুফতিদের কাছে জিজ্ঞেস করেন। যে আপনি জানেন যে এখানে রাষ্ট্রপতি হওয়া সম্ভব না, সিস্টেমের কারণেই হওয়া সম্ভব না। কারণ কে কয়টা ভোট পাবে, কে কাকে ভোট দেবে এটা নিশ্চিত। তারপরে সেই ভোট আয়োজন করার দরকারটা কি? এই অপচয় জায়েজ কিনা? এই নাটক, একটা নাটক মঞ্চস্থ করা পার্লামেন্টে জনগণের টাকা, এটা জায়েজ কিনা? আর সেই নাটকে অংশগ্রহণ করা, নাটকের একটা পার্ট হওয়া, সাইড নায়ক হওয়া, এটা জায়েজ কিনা? কারণ আপনি জানেন যে এখানে কোনো লাভ নাই, তাহলে আপনি কেন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? নির্বাচনে অংশগ্রহণ একটা উদ্দেশ্যে করবেন, যে আপনার একটা উদ্দেশ্য আছে। এখানে উদ্দেশ্যটা কি? জামাতের লোকজন দেখলাম যে পর্যালোচনা করছে যে কেমন হয়েছে কর্নেল অলি, কর্নেল অলির সাথে আর যোগ্য কি? আরে ভাই, এখানে যোগ্য অযোগ্য কেমন হয়েছে এটা দিয়ে আপনি কি করবেন? সে কি কোনোদিন রাষ্ট্রপতি হতে পারবে? বা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, অনিশ্চয়তা? দেখেন, নির্বাচন বা জুয়ার মাসালাগুলো পড়েন, ফিকহের কিতাব খোলেন, সেখানে যেমন আপনি এখানে একটা জিনিস পেতে পারেন, একটা সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি থাকলে সেখানে আপনি মেহনত করবেন, শ্রম দিবেন। কিন্তু যেটা মানে জুয়া, সেটাও আপনি পারবেন। অনিশ্চিত ব্যবসা বাণিজ্য, যেমন পুকুরের মাছ, পানির মধ্যে যা মাছ আছে একটা আন্দাজে বিক্রি, এটা জায়েজ নাই। এরকম অনেক অনিশ্চিত নিশ্চয়তার মাসালা আছে, যে অনেক ক্ষেত্রে নিশ্চিত পাবেন এটাও জায়েজ নেই, আবার অনেক ক্ষেত্রে অনিশ্চিত ব্যবসা ওটাও জায়েজ নেই। ইসলামে একটা নীতিমালা আছে, ইসলাম একটা রেশনাল ধর্ম, যৌক্তিক ধর্ম। যে সেই জায়গায় যেখানে একটা পুরোপুরি অনিশ্চিত, যাতে কোনো লাভ নাই, সেটাকে আবার আমিরে জামাত বলেন যে গণতন্ত্রের স্বার্থে আমরা প্রার্থী দিয়েছি। এটা কিভাবে গণতন্ত্রের স্বার্থে হয়? এখানে গণতন্ত্রটা কোথায়? এখানে কে ভোট দিবে? এখানে পুরোপুরি স্বৈরতন্ত্র। মানে প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করবেন তিনি রাষ্ট্রপতি। তাহলে নির্বাচনটা দরকার কি? আপনি যদি রাষ্ট্রপতি পদ রাখতেই হয়, ঠিক আছে, আপনি রাখেন যে প্রধানমন্ত্রী যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি, অথবা সংসদীয় দল যাকে চাইবে তিনি রাষ্ট্রপতি। এখানে নির্বাচনের প্রয়োজনটা কি? এখানে নির্বাচন নামে নাটকের দরকারটা কি? আবার শিডিউল ডিক্লেয়ার করে, এবং এর জন্য অবশ্যই কয়েক কোটি টাকা বাজেট আছে, যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই কয়েক কোটি টাকা বাজেট। আবার ভোটার হয়। আরে ভাই, যে সংবিধানে 70 অনুচ্ছেদ আছে এখনো, যে আপনি দলের বাইরে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ থাকবে না, ফ্লোর ক্রসিং হবে, তো সেইখানে জামাত কিভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়? এর যৌক্তিকতাটা কি? বরং এখানে আমাদের কথা স্পষ্ট, এই রাষ্ট্রপতি পদ এইভাবে এই স্ট্রাকচারে থাকলে বাতিল করেন, সংবিধান থেকে বাদ দিয়ে দেন, কোনো দরকার নেই। আর যদি রাষ্ট্রপতি পদ ঐক্যের প্রতীক হিসাবে রাখেন, তাহলে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেন। সেটা হতে পারে জনগণ কর্তৃক নির্বাচন, ওপেন নির্বাচন, যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। সার্বজনীন ভোটাধিকার না থাকলেও অ্যাটলিস্ট যারা ভোট দিবে তারা যেন স্বাধীনভাবে গোপন ব্যালটে ভোট দিতে পারে। এইভাবে একটা ব্যবস্থা করেন। আর রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ান, যে তিনি যেন কিছু একটা করতে পারেন। এই প্রতীকী রাষ্ট্রপতি দিয়ে আমরা কি করবো? অথবা নির্বাচন দরকার নাই, সরকারি দল বিরোধী দল একটা সার্চ কমিটি, যেমন নির্বাচন কমিশন নিয়োগ করা হয়, একটা সর্বসম্মত সার্চ কমিটির মাধ্যমে আপনি করেন। কিন্তু নির্বাচন খেলা, নাটক, এগুলোর দরকার কি? এখন কর্নেল অলি রাষ্ট্রপতির প্রার্থী, তার যে একটা ওয়েট, এটা আমি মনে করি এখন থেকে থাকবে না। ফেসবুকের রাষ্ট্রপতি, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, মানে এটা কি? এর কোনো অর্থ আছে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জামাত যেভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থী দিল, এটা জুলাই সনদ চেতনার পরিপন্থী। এতে জুলাই সনদের পক্ষে জামাতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ হবে। জামাত আসলে আন্তরিকভাবে জুলাই সনদ চায় কিনা? কারণ জুলাই সনদে এই 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা আছে, তা সেখানে 70 অনুচ্ছেদ মেনে নিয়ে 70 অনুচ্ছেদের একটা প্রতারণার পাঠ হলো জামাত নিজেরা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে। তারপরে যদি আবার জামাত এটা বাতিল চায়, এখন এই প্রশ্ন তুলতো, জামাত আসলে উপরে জুলাই সনদ 70 অনুচ্ছেদের বিরুদ্ধে করলো, আসলে তারা 70 অনুচ্ছেদের পক্ষে নাকি? এখানে এরকম একটা কন্ট্রাডিক্টরি বিষয় চলে এসছে। এছাড়া সামগ্রিকভাবে জুলাই সনদে রাষ্ট্রপতি পদের ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে আরো যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওগুলোর কোনো খোঁজখবর নাই, কিন্তু এই কথিত নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ওগুলো থেকে জামাত অনেকটা দূরে সরে আসলে বলেও মনে হতে পারে। আরেকটা বিষয়, যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন তিনি কিন্তু সবার ঊর্ধ্বে, তিনি কিন্তু আর দলে থাকেন না। এর মধ্য দিয়ে কার্যত আমি মনে করি কর্নেল অলিকে জামাত জোটের রাজনীতি থেকে বিসর্জন দেওয়া হলো। বলার আজকে অনেক কিছু ছিল, কিন্তু সরকারের একটা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অল্প দুই একটা খুচরা আলাপ আজকে আপনাদের সাথে করব। জনবিরোধী সিদ্ধান্তটা কি আপনারা জানেন? অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, এই সরকার বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের জন্য, যারা ঠিকমতো তাদের চিকিৎসা সেবা পায় না, এই গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তার যে ভালো ভালো কাজগুলো ছিল, এই ভালো কাজের ভিতরে এইটা অন্যতম একটা, যে 295টা ওষুধ, এই বিশেষ করে ডায়াবেটিক্স, হার্ট, সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। এই দামগুলো আগে নির্ধারণ করতো কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো, তারা তাদের ইচ্ছা মতো, সুবিধা মতো, যখন যেরকম খুশি সেরকম দাম বাড়াতো।
কিন্তু সরকার এখানে 295টা ওষুধের লিস্ট করে সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখার জন্য একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই আমাদের নির্বাচিত সরকার যারা বারবার বলে এসেছিল একটা নির্বাচন হতে দেন, একটা নির্বাচন হলেই দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা আর থাকবে না। মানে বিষয়টা এরকম ছিল যে নির্বাচনটা কোনো রকম হলেই হইলে বাংলাদেশের মানুষ রাতারাতি একেবারে ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে হাতিতে উঠে পড়বে। আমরা এখন সেটাই দেখছি। এই সরকার সেই 295টা ওষুধ আবার কোম্পানির উপরে ছেড়ে দিয়েছে, অর্থাৎ যে দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার, ওই ওষুধ নীতিটি বাতিল করে কোম্পানির হাতে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই জনবিরোধী একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা চলুন আমাদের খুচরা আলাপের প্রথম পর্যায়ে চলে যাই। আপনারা জানেন 5 আগস্ট দিনব্যাপী ছাত্র দলের কোনো কর্মসূচি ছিল না। তারা এই দিন সারাদিন শুধু শিবিরের সাথে মারামারি করে কাটিয়েছে। যেখানে ছাত্র শিবির জুলাই আলোচনার আয়োজন করেছে, জুলাইয়ের গ্রাফি দিয়ে অঙ্কন করেছে, সেখানেই ছাত্র দল গিয়ে হামলা করেছে, মারামারি করেছে, এমনকি হাসপাতালের ভিতরে পর্যন্ত হামলা করেছে। আচ্ছা, ওইটা করেই ক্ষান্ত হয় নাই ছাত্রদল। সর্বশেষ গতকাল যেটা করেছে, একটা ভিডিও আপনারা দেখেছেন, দেখুন স্লোগানটা একটু দেখুন। মিছিল করছে ছাত্র দলের মিছিল। জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। এটা কিন্তু ছাত্রলীগ না, ছাত্র দল করছে, ছাত্র দল। ভাবা যায় এটা? বাংলাদেশে জুলাই নিয়ে ছাত্র দলের কোনো গ্রাফিতি নাই, কোনো কার্যক্রম নাই। তারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে কোটি কোটি টাকার কাজ চলছে, এই জায়গাগুলোতে বেছে বেছে তারা মারামারি। ঢাকা আলিয়াতে আজকেও তারা ছাত্র শিবিরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, তারা হলগুলো দখল করে রেখেছে বহিরাগতদের দিয়ে, যুব দলের নেতা ওই নয়নকে নিয়ে সেখানে গিয়ে তারা দখল করে রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10 কোটি টাকার কাজ হবে, সেই কাজ সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে, ছাত্র শিবিরের চাপে সেনাবাহিনীর হাতে দিয়ে দেবার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে শিবিরকে 5 বার পিটাইছি, এই এলাকায় পুরান ঢাকায় শিবিরকে থাকতে দিব না, আসতে দিব না। চেহারাটা একটু দেখুন কিভাবে বলছে যে শিবিরের প্রত্যেকটা এখানে কুত্তার মতো পিটাইছে, এখানে পিটাইয়া সবগুলো এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আজকে থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং পুরান ঢাকার কোনো ক্যাম্পাসে শিবিরের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, এখন থেকে থাকবে না। এই যে ছেলেটাই কথাটা বলছে, এই ছেলেকে আবার চেনেন? এটাকে, এই মালকে তা জানেন তো? এই মাল 5 আগস্টের পরে যুবলীগের এক নেতার বাড়িতে লুটতরাজ করতে গিয়ে তার হাত হারাইছে। পরবর্তীতে সে এসে বলছে যে এটা জুলাই যোদ্ধা, সে নিজেকে এবার জুলাই যোদ্ধা হিসেবে, যে জুলাইতে আমার হাত হারাইছে। এইটা আজকে যে এশিয়া পোস্ট আজকে সেটা প্রমাণ বের করেছে। এই হলো এদের অবস্থা, এই হলো ছাত্র দলের টোটাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, এর ভিতরে আরো মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, এইটা আগে বলা দরকার ছিল, একটু পরে চলে আসলো। সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে গাইবান্ধার সাগাটায় যে যুব দলের 2 নেতা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতিকে যে হত্যা করলো না, ওইখানে আরো একটা ছেলেকে আহত করেছিল ওই দিন। সে কবের ঘটনা? সেই জুন মাসের ঘটনা। সেই ছেলেটি দীর্ঘদিন ঢাকাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় 8 আগস্ট সকাল 9টার দিকে সেই ছেলেটিও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ছাত্রদল, যুবদল, এদের এই অপকর্ম ঢাকার জন্য বিএনপির ভিতরে কোনো লোক নাই, একটা লোক নাই এদেরকে এইখান থেকে ফিরিয়ে আনা। যদিও এদের লাগাম যখন একটু সীমা ছাড়া হয়ে গেছে, এদের অপরাধের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে যখন কোনো কিছু না পেয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন অবশ্য সামনে গিয়ে এসেছেন ফাহাম আব্দুল সালাম, জুলকারনাইন শাহের। এরা এখন কথা বলছে। ফাহাম আব্দুল সালাম ভাই তো খুব চমৎকার করে কিছু কথা বেশ কয়েকদিনে বলছেন যে বিএনপিকে কারা চালাচ্ছে, ছাত্র দলকে কারা চালাচ্ছে, কারা তাদেরকে লিড দিচ্ছে, তাদের কাজটা কি, তারা কোন কাজ করা বাদ দিয়ে কোন কাজ করছে। একটা ছাত্রের ছাত্রত্ব নাই। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসের কমিটি পর্যন্ত কারো ছাত্রত্ব নাই। আজ থেকে 10-15 বছর আগে প্রত্যেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। এই ছেলেগুলো কেন এখনো ছাত্র দলে পড়ে আছে? কি তাদের স্বার্থ? এখানে কি রত্ন ভান্ডার আছে ছাত্র দলের ভিতরে, যে রত্ন ভান্ডারের লোভে তারা তাদের ছাত্রত্ব পার হয়ে গেছে, এক একজনের 3-4টা করে সন্তান, তারা এখনো ছাত্র দলের কমিটিতে টাকা দিয়ে কেন ঢুকছে? এই কথাগুলো কিন্তু ফাহাম আব্দুল সালাম ভাই বলতে শুরু করেছে, জুলকারনাইন শাহেরও এখন বলতে শুরু করেছে। এর ভিতরে সবচেয়ে ভালো করে যিনি বলেছেন, সবচেয়ে মজা করে বলেছেন, ঝালকাঠি 1 আসনের এমপি রফিকুল ইসলাম জামাল। তিনি তার ফেসবুক পোস্টে ওই মন্তব্যটি করেছেন। এটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটি ভাইরাল হয়েছে। তিনি খুব আবেগঘন ভাষায় বলেছেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ফেসবুকে দেওয়া বিএনপি নেতাকর্মীদের খাই বন্ধ করার আহ্বান সংবলিত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেওয়া স্ট্যাটাসটি শুক্রবার সকাল 9:30 পর্যন্ত 1000 বারের বেশি শেয়ার করা হয়। এছাড়া 5000 লাইক ও 1300 কমেন্ট এসেছে স্ট্যাটাসটিতে। ভাইরাল ওই স্ট্যাটাসে এমপি জামাল খাই বন্ধ করার আহ্বান জানিয়ে জেলা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত 6 মাসে আওয়ামী লীগকে পাহারা দিয়ে, তাদের পক্ষে ওকালতি করে, আওয়ামী লীগের বাড়িঘর ও ঠিকাদারি পাহারা দিয়ে অনেক খেয়েছেন। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, তাদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে তাদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটাই খেয়ে ফেলবেন। লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই 36 জুলাই শহীদদের জন্য 5 আগস্ট একটু দোয়া মোনাজাত পর্যন্ত করেননি। বুঝতে পেরেছেন যে কথাটি আমি আগে বললাম? অর্থাৎ 5 আগস্টের মতো একটি এত বড় ঘটনা, যে ঘটনার কারণে এরকম খাওয়ার সুযোগ পেল, সেই ঘটনার দিনও
তাদের কোনো কর্মসূচি নেই। এই দিনে তারা শিবির বিতরণ করতে ব্যস্ত, ছাত্র শিবিরকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা তাড়িয়ে দিতে ব্যস্ত, এবং ছাত্র শিবিরকে তাড়িয়ে দিতে পারলেই নিরঙ্কুশভাবে একচ্ছত্রভাবে মনের আনন্দে ওই ক্যাম্পাসের শিক্ষকদের ছাত্রদের জিম্মি করে যা খুশি তাই খেতে পারবে, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা ক্যাম্পাসগুলোতে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বশেষ এই পথে তাদের অল্প একটু বাদ সেধেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সেই শিক্ষকের সাথেও চাচা দলের সভাপতি দেখুন কি আচরণ করেছে, দেখুন। এরা যখন সালাউদ্দিন আম্মারকে বেয়াদব বলে, তখন বেয়াদব শব্দটাও মুসকি মুসকি হাসে। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ কয়েকজন জামায়াত নেতা যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে শহীদ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ, সেই জামায়াত নেতাদের ছবিতে এবার জুতাপেটা করার মতো ঘৃণিত কাজ করল ছাত্রদল। ফলে জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরছে ছাত্রদল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার এই লজ্জাজনক কর্মকাণ্ডের জন্ম দিল বিএনপির এই অঙ্গ সংগঠনটি। জুতাপেটা করার সময় যুদ্ধাপরাধী এবং রাজাকার স্লোগান দিতে থাকে তারা। তাদের ভাষায় আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামীর মতো কোরআনের পাখিরা নাকি রাজাকার যুদ্ধ অপরাধী। আচ্ছা, কয়েক সেকেন্ডের জন্য না হয় ধরেই নিলাম তারা যুদ্ধ অপরাধী। এখন প্রশ্ন দেখা দেয়, সাঈদী, মতিউর রহমান নিজামীরা রাজাকার যুদ্ধ অপরাধী হলে তো বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও তো যুদ্ধ অপরাধী। তবে সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি নেই কেন? এই ঘটনা প্রমাণ করে এখানে ইস্যু মূলত রাজাকার নয়, বরং রাজনৈতিক বৈরিতা। সর্বশেষ এমন কর্মকাণ্ড করতে দেখা যেত আওয়ামী লীগকে। তাদের পরিণতি কি হয়েছে তা সবাই জানে। এই জন্যই সাধারণ জনগণ বলতে বাধ্য হচ্ছে, ছাত্রলীগ যা যা করতো এখন ছাত্রদল তাই তাই করছে, শুধু নামটা বদলে গেছে আর কি। অথচ এসব নেতারা বিএনপির জন্য কত কিছুই না করেছে। কোনো অপরাধ না করেও তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর কারাগারের চার দেয়ালে পচে মরতে হয়েছে। তবুও ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ। শেষ পর্যন্ত জামায়াতের নেতাদের শহীদ করে ছেড়েছে। জামায়াতের এক একজন নেতা শুধু এক একটি নাম নয়, একটি পরিচয়। সাঈদী নিজামীরা মানে একটি আত্মত্যাগের ইতিহাস। তাদের রক্ত, ত্যাগ আর স্বপ্নের ওপর দাঁড়িয়ে এই জাতি, এই সমাজ নতুন পথ খুঁজে পেয়েছে। তাই কোনো শহীদদের ছবিকে জুতাপেটা করা শুধু একটি ছবিকে অপমান করা নয়, এটি সেই ত্যাগের স্মৃতি, সেই আত্মদানের প্রতি অসম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে প্রতিভাত হয়। এই জুতাপেটা শুধু ছবিতে নয়, স্বয়ং আল্লামা সাঈদের শরীরে আঘাত করার মতোই। মতভেদ থাকতেই পারে, ইতিহাস নিয়ে বিতর্কও থাকতে পারে, কিন্তু ভিন্নমত প্রকাশের একটি সভ্য ভাষা এবং সংস্কৃতি রয়েছে। যখন আমরা কারো স্মৃতিকে অপমান করার পথ বেছে নেই, তখন আমরা আসলে আমাদের নিজেদের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করাই। কারণ মৃত মানুষ নিজের সম্মান রক্ষা করতে ফিরে আসতে পারে না, তাদের সম্মান রক্ষা করা জীবিতদের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই নৈতিক দায়িত্ব থেকে ছাত্রদল কয়েক আলোকবর্ষ দূরে সরে গেছে। যে মানুষগুলো একদিন নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, তারা যে দলেরই হোক না কেন, তাদের আত্মত্যাগকে অসম্মান করার মাধ্যমে সমাজে বিভাজন, বিদ্বেষ ও প্রতিহিংসার আগুন আরো উস্কে ওঠে। আর সেই কাজটি করল ছাত্রদল। এখন শিবির যদি জিয়াউর রহমানের ছবিতে জুতাপেটা করে তাহলে কি হবে ভাবুন তো? এতে কোনো পক্ষেরই প্রকৃত বিজয় হবে না, বরং হারিয়ে যাবে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সভ্য রাজনৈতিক সংস্কৃতি। একটি জাতি তখনই পরিপক্ক হয় যখন সে ভিন্নমতকে যুক্তি দিয়ে মোকাবেলা করে, অপমান দিয়ে নয়। ইতিহাসের মূল্যায়ন গবেষণা, তথ্য ও আলোচনার মাধ্যমে হওয়া উচিত, জুতা, গালি বা অবমাননার মাধ্যমে নয়। কারণ এসব আচরণ ভবিষ্যৎ প্রজন্মকে ভুল বার্তা দেয়। ভুল বার্তাই দেয় যে মতের অমিল হলে সম্মান নয়, অপমানই নাকি সমাধান। শহীদদের ছবি জুতাপেটা করার ঘটনায় অনেক মানুষের হৃদয় আহত হওয়া স্বাভাবিক। কারণ একটি ছবি হয়তো কাগজের, কিন্তু সেটির সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের আবেগ, স্মৃতি ও শ্রদ্ধা। মতাদর্শ বদলাতে পারে, ক্ষমতার পালাবদল হতে পারে, কিন্তু মানবিকতা, শালীনতা ও আত্মত্যাগের প্রতি সম্মান কখনো হারিয়ে যাওয়া উচিত নয়। না হলে আজ তারা যা করছে একদিন তাদের সাথে এটিই হবে। একটি সভ্য সমাজের পরিচয় প্রতিপক্ষকে অপমান করার মধ্যে নয়, বরং মতভেদ থাকা সত্ত্বেও মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখার মধ্যেই নিহিত। এসব দৃশ্য দেখার পর অনেকেই বলছেন বিএনপির পরিণতি একদিন আওয়ামী লীগের চেয়েও নাকি ভয়াবহ হবে। একবার আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আল্লামা সাঈদী বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন তবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যা সুবে সাদেক হওয়া অসম্ভব। আল্লামা সাঈদীর এই কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেছে। আল্লাহ আওয়ামী লীগের উপর এমন অন্ধকার বর্ষণ করেছেন যে তাদের ভাগ্যে কবে সুবে সাদেক হবে তা আল্লাহই ভালো জানেন। বিএনপি এমন করতে থাকলে তাদের ভাগ্যেও অমাবস্যা নামতে দেরি হবে না। ইতিহাস বারবার একটি কঠিন সত্যের সাক্ষী হয়েছে। যখন কোনো মুসলিম দল দীর্ঘদিন নিপীড়নের শিকার হওয়ার পর ক্ষমতায় এসে নিজেরাই জুলুম অন্যায়ের পথে হাঁটে, তখন তারা ধীরে ধীরে সেই নৈতিক শক্তিটুকু হারিয়ে ফেলে, যে নৈতিকতার কারণে একসময় মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। ক্ষমতা যদি ন্যায় বিচারের পরিবর্তে প্রতিশোধের অস্ত্র হয়ে যায়, তাহলে মুসলিম আর জালিমের মধ্যে পার্থক্য ক্রমশ মুছে যেতে থাকে। মানুষ প্রথমে অন্যায় সহ্য করে, পরে প্রশ্ন করে, আর শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। যে জনগণ একদিন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে একটি দলকে ক্ষমতার আসনে বসে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।